যে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে গাদ্দার ফাদ্দার বলে, যে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে বলে তুমি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, বারবার কথা বলে মানে তোমাকে আমি পরাজিত করেছি, কিন্তু তারাও দিনের শেষে এক জায়গায় বসে চা খেতে দেখেন না আপনারা? গত বছরের বিধানসভায় মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে মহাশয়কে ডেকে চা খাওয়াচ্ছেন, আপনারা দেখেননি? সুজন চক্রবর্তী, পার্থ চ্যাটার্জি, আরও বিভিন্ন দলের নেতারা এসি ঘরের মধ্যে বসে আছে এক জায়গায়, আপনারা দেখেননি? কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, আপনার সুকান্ত মজুমদার জন্মদিনের কেক কাটছে এক জায়গাতে, তাদের মধ্যে মারামারি হানাহানি নাই। আমি বলছি না তারা মারামারি করুক, আমিও সৌজন্যতার রাজনীতিকে পছন্দ করি, আমিও মানুষকে সৌজন্যতার কথা বলি আর আগামী দিনে বলে যাব। আমার বক্তব্য এখানে, তারা যদি একটা এসি ঘরে বসে এক জায়গায় বসতে পারে, তাহলে ভোগালিতে চাচা ভাইবো, কাকার ছেলে, জ্যাঠার ছেলে আলাদা দল করেছে বলে কেন মাথা ফাটাফাটি করছে ভাই? বলুন মায়েরা, আপনাদের স্বামীদেরকে বলবেন, সে আইএসএফ করলে বলবেন, তৃণমূল করলে বলবেন, বিজেপি করলে বলবেন, কংগ্রেস করলে বলবেন, সিপিএম করলে বলবেন, যার ইচ্ছা করুক। মায়েরা আছেন, অনেকে আওয়াজ যাচ্ছে, বাপেরা আছেন, আপনারা ভাবুন, বড় নেতারা এসি ঘরে বসে এক জায়গায় চা খাচ্ছে, এসি ঘরে বসে জন্মদিনের কেক কাটছে, কে বিজেপি, কে তৃণমূল, কে আইএসএফ, কে কংগ্রেস, কে সিপিএম, সেখানে লড়াই নয়। লড়াইটাই সেই ভোগালীর মধ্যপাড়াতে এসে বুথে এসে লড়াইটা কেন হবে? নিজের মনকে একবারে প্রশ্ন করছেন না যে কাদের জন্য বলছেন? দিদিমণি জিন্দাবাদ বলছেন আর বিজেপির আইএসএফ এর কর্মীর পা ভাঙছেন, দিদিমণি জিন্দাবাদ বলছেন বলে সিপিএম এর কর্মীর পা ভাঙছেন, ওখানে সিপিএম এর বড় নেতা আর তৃণমূলের বড় নেতা এক জায়গায় বসে চা খাচ্ছে, আর আপনি পা ভাঙার জন্য যার ক্ষতি করলেন, আপনার জ্যাঠার ছেলের ক্ষতি করলেন, আপনার কাকার ছেলের ক্ষতি করলেন, আপনার চাচার ছেলের ক্ষতি করলেন, ক্ষতিগ্রস্ত আপনার বুথের লোক হলো, কেস খেলেন আপনি, জেলে গেলেন আপনি, বা জামিন করালেন আপনি, ক্ষতিগ্রস্ত দিনের শেষে কারা হচ্ছে? বলুন না, বুথের লোক হচ্ছে। বড় নেতারা ও টিভির সামনে বসে পা নাড়িয়ে নাড়িয়ে সন্ধ্যাবেলায় আপনাদেরকে গরম করার জন্য বড় বড় ভাষণ দিচ্ছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। অনেকে যে টিভির সামনে বসলেন আবার ফেস ওয়াশ কী বলে ওটাকে বলে না গো, বলো না, সব মেকআপ করে বসে। আমি সত্যি কথা বলছি, আমি এরকম বসতে গেছি, কোনো এতে একজন আসে বললো তাহলে আপনাকে একটু মেকআপটা করিয়ে দিই। আমার তখন জীবনের প্রথম অভিজ্ঞতা হলো ওটা। আমি তার মানে বলছে না একটু ঠিকঠাক করে দিই। আমি এরকম হয় তাহলে? বললো হ্যাঁ এরকম হয় তো। তো সন্ধ্যাবেলায় মেকআপ টেকআপ করে নিয়ে বসে আপনাকে আর ওনার সাথে আমার মধ্যে লড়াই লাগিয়ে দিচ্ছে। যদি আমি করতে দিই, আমি দেখো ফাটাফুটি যা আছে ওতেই চলে যাবে, অসুবিধা নেই, আমাকে মেকআপ করার দরকার নেই, আমি নাটক করতে এখানে আসিনি, আমি মানুষের কথা বলতে এসেছি। তবে সবাই নয়, এরকম অনেকে মেকআপ করে বসে। যেটা বলছিলাম, তারা সন্ধে হলে মিডিয়ার মাধ্যমে লড়াই করছে, আর আপনারা সন্ধে হলে তারা আমাদেরকে লাগিয়ে দিচ্ছে, হাতাহাতি লড়াই করে কার বাড়িতে বোম মারবো, কার নামে মিথ্যা কেস দেবো, কাকে অ্যারেস্ট করাবো, এই কাজে আমরা নিয়োজিত আছি। দিনের শেষে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? বুথের মানুষ হচ্ছে। ওপরের নেতারা এসি রুমে বসে কি করছে? হাওয়া খাচ্ছে, চা খাচ্ছে। আমি আপনাদের বলবো, ওপরের নেতারা যেমনভাবে চলছে নিচের নেতাদেরকে একইভাবে চলতে হবে। আজকের পর থেকে কেউ যদি আপনাদেরকে এরকম হিংসার কথা বলে, আপনারা তাকে সবসময় তাদেরকে প্রত্যাখ্যান করবেন। দেখবেন ওপরের নেতারা কি করছে। ওপরের নেতারা যদি মার খায়, আপনি বলবেন আপনার চার ঘা খাবো, এরকমভাবে বলবেন। ওপরের নেতারা সব দলের কথা বলছি, বিশেষ করে শাসকের কথা বলছি। দাদা দিদি বললো অমনি মারতে চলে গেলেন, একটু সাবধান থাকুন, এটা মনে রাখবেন। বকটিয়ার ঘটনাটা একটু শুনুন। যারা শাসকে আছেন ভাবছেন পুলিশ আজকে কিছু বলছে না, কিন্তু আইএসএফ কিন্তু প্রত্যেকটা বিষয় মেল করে রাখছে, প্রমাণ হিসাবে রাখছে। আজকে পুলিশ আপনাদের হয়ে অনেক কথা বলছেন, আপনাদের হয়ে আপনাদের অন্যায়টাকে প্রশ্রয় দিয়ে আইএসএফকে ডিস্টার্ব করছে। একটা সময় আসবে এই মেলের জন্য যে পুলিশ আপনাদেরকে দেখে চা খাওয়াচ্ছে, যুক্তি করছে, ওই পুলিশকে দিয়ে আপনাদেরকে অ্যারেস্ট করিয়ে জেলের মধ্যে রাখবো। সে ডকুমেন্টস আছে। বকটিয়ার কথা ভাবুন না, ক্ষতিগ্রস্ত কারা হলো? ভাদু শেখ বুথের লোক, তাকে গুলি করে বোমা ছুঁড়ে মারলো। তারপরে কি দেখলাম? 10-11 জনের বাড়ি পুড়িয়ে দিল, 10-11 জনকে হত্যা করলো বুথের লোক, পুলিশ অ্যারেস্ট করলো বুথের লোক, সিবিআইয়ের হেফাজতে যে মারা গেল সেও বুথের লোক। আর যেদিন ঘটনা ঘটেছিল বকটুয়ে, তারপরের দিনে শুনতে কি পেলাম?
তারা বলল এক বড় নেতা নাকি টিবি বাস্ট হয়ে মারা গেছে। এটা টিবি বাস্টের নামে চালিয়ে দিতে চেষ্টা করেছিল, কিন্তু চালাতে পারেনি। আমরা সরেজমিনে পৌঁছে গিয়েছিলাম, অনেকে গিয়েছিল। তারপরে কি দেখলাম, একটা হত্যা যজ্ঞ চালিয়েছিল, গণহত্যা চালিয়েছিল। তারপরে পরেই মমতা ব্যানার্জি আসরে নামলো, এটাকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য তিনি ওখানে চলে গেলেন। তিনি ওখানে গিয়ে কি বললেন, আনারুল শেখ যদি পুলিশকে না আটকাতো এ ধরনের ঘটনা ঘটতো না। এটা কত ভয়ঙ্কর কথা বলেছে জানেন? দুটো বিষয় হচ্ছে, প্রথম বিষয় তার দলের বড় নেতাগুলোকে এটা থেকে কাটিং করে দিল, মানে কেটে দিল, আর কোনো সম্পর্ক রাখলো না, আনারুল পর্যন্ত বিষয়টাকে আটকে দিল, আর দল দায়িত্বটা ঘাট থেকে নামিয়ে দিল। দ্বিতীয় কথা বলছি, আপনার পাড়াতে এই ধরনের অনেক আনারুল আছে না? থানার সাথে একটু ভালো সম্পর্ক রাখে, তো আনারুলদের ক্ষমতা আছে পুলিশ আটকানোর? আছে কি? আনারুলের পেছনে যদি বুনো দাদা দিদির না হাত থাকে, অদৃশ্য দাদা দিদিদের হাত থাকে, অদৃশ্য দাদা দিদিদের হাত থাকে, যারা ওই আনারুলদেরকে দিয়ে ফিল্ডে কাজ করায়, ফেঁসে গেলে আনারুলরাই ফাঁসবে, আর অন্য কেউ দেখতে পাবে না, অদৃশ্য হাতটা তখন গায়েবই হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে। তো আপনাদের লেখাও যারা চারানান আনারুল টাইপের আছে তাদেরকে বলে দিচ্ছি, আজকে দাদা দিদির কথা শুনে আমাদের কর্মীদের নামে মিথ্যা কেস দিচ্ছ, পুলিশকে সাথে নিয়ে এদেরকে অ্যারেস্ট করে জেলে রাখছো, এটা মাথায় রেখো। আইএসএফ প্রয়োজনে বারুইপুর কোর্টে যাবে, জামিন করাবে, ওখান থেকে জামিন যদি না হয় আলিপুর কোর্টে যাবে, ওখান থেকে জজ কোর্ট থেকে জামিন করাবে, যদি ওখানেও না জামিন হয় হাইকোর্টে যে আমি জামিন করে আনবো। আমি ধরে নিলাম হাইকোর্টেও যদি ব্যর্থ হয় জামিন করাতে, সর্বোচ্চ সুপ্রিম কোর্টে গিয়ে আমার নিরাপরাধ ভাইকে আমি জামিন করিয়ে মালা পরিয়ে বাড়ির মধ্যে পৌঁছে দেবো, ভোগালীর মধ্যে। তারপরে কি হবে? কেস চলবে। মিথ্যা কেস কদিন টিকবে? এ থানা নয়, পার্টি অফিস নয় ওদের। এখন থানাগুলোকে তো পার্টি অফিস করে দিয়েছে। সব পুলিশকে আমি ঘৃণা করছি না, কিন্তু যে পুলিশগুলি শাসকের চাটুকারিতা করছে তাদেরকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। আগামী দিনের জন্য তারাও প্রস্তুত হোক, তাদেরকে আইনের মাধ্যমে জবাব দেওয়া হবে, তারও প্রস্তুতের কথা বলছি। কিন্তু যে পুলিশগুলো 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করছে আমাদের জন্য, সেই পুলিশদের প্রতি আমাদের সহমর্মিতা, সেই পুলিশদের জন্য আওয়াজ তুলি যে এই পুলিশকে 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করতে দেওয়া যাবে না। সাথে সাথে সিভিক ভাইদেরকেও মাত্র 9,000 টাকার আশপাশে মাইনে দিয়ে যে ডিউটি করাচ্ছে, এরও বিরোধিতা করি। আমরা চাই সমকাজে সমবেতন হোক, সিভিক ভলেন্টিয়ারদের মাইনে বাড়ানো হোক, এবং পুলিশের যারা আছে তাদের শূন্যপদ পূরণ করে পুলিশের ডিউটির চাপ কমানো হোক, এবং পুলিশ বন্ধু সহ সরকারি কর্মচারীদের ডিও বুঝিয়ে দেওয়া হোক। এই দাবি আমরা তুলছি। যেটা বলছিলাম, পুলিশকে সাথে নিয়ে আমার ভাইকে কেস দিয়েছে, আমরা জামিন করিয়ে মালা পরিয়ে বাড়িতে নিয়ে আসব। তারপরে কি করব? এটা শুনবেন নাকি আপনারা? যারা মিথ্যা কেস দিয়েছে তাদেরকেও শুনিয়ে দেবেন, তারা অলরেডি খবর পেয়ে গেছে, ক্যামেরার মাধ্যমেও তারা শুনে নেবে, তাদেরকেও শুনিয়ে দেবেন আপনারা। মিথ্যা কেস ভাই কোর্টে কি হবে? এভিডেন্স। নানি দাদির গল্প চলে না তো? ও ঠাকুরমা ওটা বলেছিল, দাদি ওটা বলেছিল, দাদু ওটা বলেছিল, বড় চাচা এটা বলেছিল, জ্যাঠা ওটা বলেছিল, ওসব কোর্টে চলে না। তোমার ঘরে চলবে, খুব বেশি হলে থানাগুলোকে পার্টি অফিস করেছো ওখানে চালাতে পারো, কোর্টে ওগুলো চলে না। কোর্টে কি চলে? এভিডেন্স। তো আমার ভাইয়ের নামে মিথ্যা কেস দিয়েছো, এভিডেন্স দিতে পারবে? হবে না, স্বাভাবিক ভাই। মিথ্যা কেস দিলে এভিডেন্স কি করে পাবে ভাই? 2 বছর, খুব বেশি হলে 4 বছর পরে আমার ভাইকে আমি কি করব? মুক্ত করব কোর্টের মাধ্যমে, বাইজ্জত বাড়ি করব, কেস ডিসমিস করব। তারপরে কি চুপ করে বসে যাব নাকি? ও আমার দ্বারাই হবে না। আইএসএ 5 টাকার পেনের এমন খোঁচা দেবে, ও জ্বালা AK-47 গুলির থেকেও ভয়ঙ্কর হবে। ও জ্বালা সহজে মিটবে না। আমরা কি করব? আমাদের লয়ারকে দিয়ে আমার যে ভাইয়ের নামে মিথ্যা কেস দিয়েছে তার সম্মানহানি হয়েছে, তার মানহানি হয়েছে, আমরা মানহানি মামলা ঠুকবো সে ব্যাটার বিরুদ্ধে যে দাদা দিদির কথা শুনে আমার ভাইদের নামে মিথ্যা কেস দিয়েছে। 2 রকমভাবে মানহানি হয়, একটা সিভিলে হয়, একটা ক্রিমিনালে হয়। একটা আর্থিক ক্ষতিপূরণের জন্য হয়, আর একটা জেল জরিমানা হয়। সময়ে অ্যাডভোকেটদের সাথে কথা বলে তার নামে মামলা ঠুকবো। এখন যারা আমাদের নামে মিথ্যা কেস দিয়ে, আমাদের ভাইদের নামে মিথ্যা কেস দিয়ে জামিন করিয়েছে কেউ বাইরে থেকে, যাদেরকে জেল খাটিয়েছে, প্রস্তুত থাকো, আগামী দিন আসছে আমরা তোমার নামে মানহানি মামলা ঠুকবো। জেল খাটবে কি টাকা কোর্ট যেটা নির্ধারিত করবে সেটা দিয়ে হবে, তার জন্য এখন থেকে প্রস্তুত নিয়ে নাও। তখন কোনো দাদা দিদি তোমার পাশে আর থাকবে না। যদি মনে করে দাদা দিদি থাকবে, তো তাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই,
অনুব্রত মণ্ডল বাঘ বাঘ করে তো খুব চিৎকার করছিল, বাঘ এখন তিহার জেলে আছে, বাঘকে বার করার জন্য কোনো পরিকল্পনা নিচ্ছে তো? ও তো একটা অঞ্চল, এ তো অঞ্চলের একটা বুথের প্রেসিডেন্ট, হয়তো আমাকে আমার ভাইকে ডিস্টার্ব করছে, ও তো একটা জেলার প্রেসিডেন্ট ছিল উনি, ওনাকে বার করার জন্য দেখতে পাচ্ছি না কাউকে। শুধু বার করা নয়, করুণ কাহিনী শুনুন একটু। ওনার মেয়ে দুঃখ করে শোনাচ্ছেন, ওনার অ্যারেস্ট হয়ে যাওয়ার 1 মাস পর্যন্ত রাজ্য স্তরের কোনো নেতা ওনার পরিবারের সাথে, মেয়ের সাথে যোগাযোগ করেনি, এতটুকু বলেনি যে বা তোর বাপ এখন অ্যারেস্ট হয়ে আছে, তুই কেমন আছিস, এতটুকু কথা বলার সৌজন্যটা পর্যন্ত করেনি তার দলের অত বড় নেতার ক্ষেত্রে। আপনার পাড়ার যারা চারানার নেতা ভাবছে দিদি দাদার কথা শুনে অনেক হয়ে যাব, তার পরিবারের উদ্দেশ্যও বলছি, একটু অনুব্রত মণ্ডলকে দেখুন, জেলার প্রেসিডেন্ট সে ছাড় পাচ্ছে না, তার পাশে দল ঠিকমতো দাঁড়াচ্ছে না, 1 মাস তার দল তার পরিবারের সাথে যোগাযোগ করেনি। তাহলে আপনার স্বামী, আপনার পুত্র, আপনার পিতা যেভাবে আইএসএফের উপরে অন্যায়ভাবে অত্যাচার করছে, আগামী দিনে কিন্তু আমরা আইনের মাধ্যমে ছাড়বো না। তখন কোনো দাদা দিদিকে পাবেন না, তখন লাস্টে হয়তো আইএসএফের কাছেই আসতে হবে, যে হাতে পায়ে ধরতে হবে, ভাই কেসটা তুলে না। তো এখন থেকে সেই সৌজন্যতার রাজনীতি করুন, আপনার যে দল ভালো লাগছে করবেন, আমাদের যে দল ভালো লাগছে করব, মানুষের কাছে যাব, আপনিও যাবেন আমিও যাব, মানুষ যাকে ভোট দেবে সে জিতবে, যে হেরে যাবে, যে জিতবে তার কাজে ভুল হলে ভুলটাকে ধরিয়ে দেবে, এটাই তো। জ্যোতিপ্রিয় মল্লিক উত্তর 24 পরগনার বড় নেতা ছিল, রাজ্যের মন্ত্রী ছিল, খাদ্য সরবরাহ মন্ত্রী ছিল, এখন হচ্ছে আপনার উনি বন দপ্তরের মন্ত্রী। তিনি অ্যারেস্ট হওয়ার সময়, অ্যারেস্ট হওয়ার আগে পর্যন্ত মমতা ব্যানার্জি কী বলেছিল খেয়াল আছে? খেয়াল আছে আপনাদের? ও সুগার আছে, হ্যান আছে, ত্যান আছে, অনেক কথা বলেছিল তো। এখন কি সুগার কমে গেল নাকি? হ্যাঁ, এখন মমতা ব্যানার্জির মুখে আর কোনো ওনার কথা শুনেছেন? শুধু কথা শোনা নয়, এই 22 তারিখে বিধানসভার মধ্যে পুষ্প প্রদর্শনী হয়, জানেন, ফুলের মেলা হয়, মেলা হচ্ছে, যদিও ওটা সম্পূর্ণ স্পিকার স্যারের এখতিয়ারে থাকে। সেখানে একটা ইনভাইটেশন কার্ড হয়েছে শুনলাম মিডিয়ার মাধ্যমে, সেখানে বনমন্ত্রীর কোনো নাম নেই, যেটা ইন্ডিপেন্ডেন্ট চার্জে যিনি আছেন, পূর্ণমন্ত্রীর নাম নেই, প্রতিমন্ত্রীর নাম আছে, অর্থাৎ জ্যোতিপ্রিয় বাবুর নাম আস্তে আস্তে কাটতে শুরু হয়ে গেছে। যদি জ্যোতিপ্রিয়র মতো মন্ত্রীর মতো অত বড় নেতাকে দল পাত্তা না দেয় ফেঁসে গেলে, আপনার বুথের যারা চারানার নেতা আছে তারা ফাঁসলে কি দল তার পাশে থাকবে? তো যদি পাশে থাকে, বারুইপুর জেলে যারা ঘুরে এসছে তাদেরকে বলছি, আমি বারুইপুর জেলেও ঘুরে এসেছি, সেন্ট্রাল প্রেসিডেন্সি জেলেও ঘুরে এসেছি, আমি ওখানে গিয়ে কথা বলেছি, অনেককে আমি জামিনও করানোর জন্য উকিলও দিয়ে দিয়েছি, যারা তৃণমূলের হয়ে একসময় ওই পাড়ার চারানার নেতার মতো কাজ করতো, পাড়ার চারানার নেতার মতো কাজ করতো, আমাকে ধরে হাউ হাউ করে মানে কাঁদছে, আমাদের কর্মীদের কাছেও কাঁদাকাটা করেছে, ওর সাথেও তো অনেকজনের সাথে কথা হয়েছে, তারা তৃণমূল করেছে, এখন অ্যারেস্ট হয়ে গেছে, দল আর দেখেনি, তাদের বাড়ির লোক নেতার বাড়ি গেলে দূর করে হাঁকিয়ে দিচ্ছে, হয়েছে তো নাকি? আমার সাথে ওকে বলেছে, আমি তাদেরকে বলেছি যখন ইন্টারভিউ করতে আসে আমার ফোন নম্বর দিয়ে এসেছিলাম, আমাকে ফোন যোগাযোগ করতে বলবে, অনেককে যোগাযোগ করেছে, আমরা সমাধান করার চেষ্টা করছি, আগামী দিনেও করব, কিন্তু বলছি যেটা, তাহলে ফেসে গেলেও তৃণমূল দল পাশে থাকবে না। দলের মহাসচিব পার্থ চ্যাটার্জি মহাশয়, দলের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান পার্থ চ্যাটার্জি মহাশয় জাগো বাংলা পত্রিকার সাথে ভালোভাবে যুক্ত ছিল, আপনার বিভিন্ন পদে ছিল, তৃণমূলের গুরুত্বপূর্ণ পদে ছিল, তিনি অ্যারেস্ট হয়ে গেল, 1 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো ভালো কথা শুনলাম না তার পক্ষে, দলের পক্ষ থেকে। উপরন্ত কি শুনছে, বারবার বলছে ও পার্থর বাবুর ব্যাপার, পার্থবাবু বুঝে নেবে, দল জানে না। চুরিটা যখন করেছিল উনি একা করেছিল, ও অর্গানাইজ ওয়েতে চুরি হয়েছে, টপ টু বটম পর্যন্ত অল্প কিছু বাদে দুর্নীতিগ্রস্ত, টাকার ভাগ পেয়েছে, কিন্তু দোষ কার হলো? যে মূল হোতা ছিল সেই ফেসে গেল। তো আপনার এলাকায় অমুক নেতা অমুক